আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা হচ্ছি সবাই ভালো আছেন। আজকে বাংলা ব্যাকরণ থেকে পড়ব বানানো বাক্যশুদ্ধি, মানুষের দক্ষতা থেকে সমস্যা ও সমাধান, ইংলিশ থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কম্পিউটার থেকে মোবাইল ফোন প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান থেকে শক্তির উৎস ও তার প্রয়োগ। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের স্টাডি টপিক এগুলোই। তো এখন কম্পিউটার দিয়ে শুরু করবো আজকে। চ্যাপ্টারটা ছোট আছে। আজকে কম্পিউটার থেকে পড়লাম 4th অধ্যায় মোবাইল ফোন প্রযুক্তি। এখানে দুইটা পরিচয় দিয়েছে। মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ স্মার্টফোন। মূলত এখানে স্মার্টফোনটা পড়ছি আজকে, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্মার্টফোনে বেশ কিছু বিগত সালে প্রশ্ন আসছে। বিগত সালে প্রশ্ন পড়লে আসলে বোঝা যায় কোন টপিকগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ। কারণ বিগত সালে যে প্রশ্নগুলো এগুলা সেম টপিক থেকেই বারবার প্রশ্ন আসে। এটাই একটা সুবিধা বিগত সালে প্রশ্ন পড়লে কম্পিউটার থেকে বা যে কোনো সাবজেক্ট থেকে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝার। এখানে প্রথমে বললাম সেল কোডিং, মাল্টিপ্লেক্সিং। তারপর হচ্ছে বললাম যে স্মার্টফোনের এখানে কিছু অপারেটিং সিস্টেম দেওয়া আছে, মোবাইল ফোন অপারেটিং সিস্টেম, স্মার্টফোন অপারেটিং সিস্টেম। এই দুইটা টপিকই মূলত গুরুত্বপূর্ণ। এখানে আবার অ্যান্ড্রয়েড বলবো যে কোন ধরনের অপারেটিং সিস্টেম, ওপেন সোর্স নাকি ক্লোজ সোর্স, এইটাও একটু মনে রাখতে হবে। তারপরে সালটা একটু যদি মনে রাখা যায় তাহলে বেশি ভালো। তারপর কয়েকটি জনপ্রিয় অপারেটিং সিস্টেমের পরিচয়, অ্যান্ড্রয়েড আর আইওএসের পরিচয় দেওয়া আছে শুধু। এই দুইটা ভালোভাবে একটু পড়ে নিলাম। তারপরে এখানে রিসেন্ট টাইমের কিছু আলোচিত স্মার্টফোন সমূহ দেওয়া আছে, এগুলো করলাম। তারপরে বললাম যে বিগত সাল প্রশ্নগুলো। মূলত এই টপিক থেকে দুইটা টপিকই বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল ফোন অপারেটিং সিস্টেম আর হচ্ছে স্মার্টফোন অপারেটিং সিস্টেম সমূহ। এই দুইটা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। তারপরে আছে এখানে বিভিন্ন ধরনের মোবাইল ইউনিট, এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। জাস্ট এইগুলা মোটামুটি এই টপিক থেকে এই বিষয়গুলো একটু ফোকাস করে পড়ার চেষ্টা করছি। আজকে বিজ্ঞান থেকে পড়লাম শক্তির উৎস ও তার প্রয়োগ। এটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা, এখান থেকে বারবার প্রশ্ন আসছে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎসগুলা। এখানে শক্তির উৎসগুলো মোটামুটি ভালোভাবে পড়ছি, পারমাণবিক শক্তি পর্যন্ত অনেক তথ্য আছে যেগুলা দাগ দিয়ে রাখছি। আর এখানে হিউজ পরিমাণ তথ্য আছে যেগুলা মুখস্থ রাখা খুবই জরুরি। তারপরে পড়লাম হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তারপরে আছে আপেক্ষিকতাবাদ ও হিগস বোসন কণা। এই তিনটা টপিকই এখানে আছে। তো তিনটা টপিক থেকে প্রায় 6টা প্রশ্ন আসছে। সবচেয়ে বেশি প্রশ্ন আসছে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বা নবায়নযোগ্য সম্পদ, নবায়নযোগ্য শক্তির উৎস, এইগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। তারপরে এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউগুলো পড়ে নিয়েছি। প্রায় 78টা আছে এমসিকিউ, মোটামুটি সবগুলাই দেখে নিছি। তো আজকের টপিকটা এ পর্যন্তই। আজকে মানসিক দক্ষতা থেকে পড়লাম হচ্ছে খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি থেকে চ্যাপ্টার 3তে ক্লক রিলেটেড যে প্রবলেমগুলো। তো যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে চ্যাপ্টার রিলেটেড কিছু আলোচনা থাকে, তো আলোচনাগুলো আগে পড়ে নিলে চ্যাপ্টারটা একটু ইজি হয়ে যায়। তো ক্লক রিলেটেড যে প্রবলেমগুলো বা ঘড়ি জাতীয় যে সমস্যা, তো এইগুলা কয়েকটা সমস্যা এখানে আছে, যে সঠিক সময় বের করা, ঘড়ির কাঁটা নির্ণয় করা, আয়নাতে ঘড়ির সময় দেখা। তো এই টাইপের যে সমস্যাগুলো এইগুলা সলভ করাটাই মূলত এই অধ্যায়ের কাজ। তো এখানে ঘড়ির যে কোণ, যে প্রথম যে সমস্যাটা যে ঘড়ির কোণ নির্ণয় করা, তো কোণ নির্ণয় করার জন্য যে একটা মাত্র সূত্র আছে, মূলত এইটা দিয়েই সবগুলো অ্যান্সার করা যায়। তাহলে এইটা একটা সূত্র দিয়ে ডিগ্রিগুলো বের করা যায়, কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে না হয়েছে। তারপরে এদিকে আছে যে আরেকটা এখানে টাইপ আছে, সেটা হচ্ছে যে ক্লকওয়াইজ আর হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হচ্ছে যে ঘড়ির স্বাভাবিক যেদিকে চলে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির উল্টো দিকে হিসাব করা হয়, যখন সাধারণ দিকে যেদিকে চলে তার বিপরীত দিকে। তো এইখান থেকে প্রশ্ন আসছিল, তো ওই জন্য ওই টাইপটা ওখানে ইনক্লুড করা হয়েছে। তারপরে যে টাইপটা আছে সেটা হচ্ছে ঘড়ির কাঁটা ফাস্ট স্লো। ঘড়ির কাঁটা ফাস্ট যদি হয়ে যায় বা স্লো যদি হয়ে যায় তাহলে কতবার সময়টা আসলে ঠিক দেয়, এই টাইপের কিছু প্রশ্ন। তারপরে নষ্ট ঘড়ি, যেটা দিনে কতবার বা কয়দিনে কতবার সঠিক সময় দেয়, এইটা বিষয়ে। তো মূলত এরপরে আছে আয়নায় ঘড়ি। আয়নায় ঘড়িটা আসলে এখন বাস্তবে যত
বাজে, তো আয়নাতে তখন কতটা বাজে, তো এই টাইপের কিছু প্রশ্ন। মূলত এখানে আজকে 64টার মতো প্রিভিয়াস এমসিকিউ ছিল, এটা পড়লাম। আজকে ঘড়ি রিলেটেড মোটামুটি সবগুলা এক্সারসাইজে পড়লাম, তো এখানে কঠিন কোনো কিছু মনে হয়নি। তো প্রাথমিক আলোচনাগুলো প্লাস সূত্রগুলা একটু ভালো করে দেখলে ঘড়ির রিলেটেড যত সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তেছিলাম, গতকালকে ডি বন্ধ করছিলাম, আজকে ই থেকে শুরু করছি, ই, এফ আর হচ্ছে জি, এই 3টা টাইপ পড়ছি। মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু কঠিন, দাগায় দাগায় পড়তেছি আর লিখে লিখে পড়তেছি। আজকে এই পর্যন্ত পড়লাম, কালকে আই থেকে শুরু করব। এখানে মোটামুটি এখন পর্যন্ত 300টা প্রিভিয়াস কোশ্চেন পড়া হলো, আর কিছুটা পড়লে তারপর একটা রিভিশন দিব আগে, তারপরে শেষ করব চ্যাপ্টার। আজকে ব্যাকরণ থেকে পড়লাম হচ্ছে বানানো বাক্যশুদ্ধি, একদিন পড়ছিলাম, আজকে দ্বিতীয় দিন। আজকে শেষ করতে চাইছিলাম কিন্তু এখানে অনেক বেশি একটু পড়া ছিল, যেটা আরও একটু কিছু থাকলো, ওটা কালকে পড়ব। তো এখানে বানানগুলা লিখে লিখে পড়তে একটু সময় বেশি লাগতেছে, আবার বানানগুলা মনে রাখাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এখানে বানানগুলা মনে তেমন একটা থাকতেছে না, তো তারপরেও মোটামুটি পড়াশোনা হয়েছে এখান থেকেও। তারপরে এখানে অনেক প্রশ্ন সতর্কতা আছে, মানে একই বিষয়, ওইগুলোতে আবার জফলা বা জফলা আকার এই বিষয়ে কিছু পার্থক্য আছে, কোথাও জফলা সহ হয়, কোথাও জফলা আকার সহ হয়, তো এই বিষয়গুলা। তারপরে আছে যে শুদ্ধ অশুদ্ধ প্রত্যয়জনিত এইগুলা, তারপরে আছে বচনজনিত অশুদ্ধ, এগুলা মূলত আজকে এ পর্যন্ত পড়ছি, আর একটু থাকলো, এটা কালকে বাকি পড়বো। আজকের স্টাডি টপিক থেকে মূলত সবগুলাই শেষ করতে পারছি, সবগুলাই টাচ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।